নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি আজ পড়ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যনিকেতন উপন্যাসের ষোড়শ পর্ব। আপনারা এর আগের সমস্ত পর্বগুলোই আমার চ্যানেলে পাবেন। ওই পর্বগুলোতে পৌঁছানোর সহজ উপায় হচ্ছে এই ভিডিওটার নিচে যে বারে আমার চ্যানেলের নাম রয়েছে সুবচনী সাহিত্য সভা, সেখানে যদি টাচ করেন তাহলেই খুলে যাবে আমার চ্যানেলের হোম পেজ। সেখানে আপনারা প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে পাবেন আরণ্যনিকেতন। আরণ্যনিকেতনে ক্লিক করলেই সমস্ত পর্বগুলো আপনারা পাবেন। তাহলে শুরু করছি আজকের পাঠ। এই অঞ্চলে তখন তার বিপুল পসার। তিনি ছাড়া ছিলেন হরিশ ডাক্তার, কিশোরের বাবা কৃষ্ণদাসবাবু, যাকে প্রথম স্থান দিয়েছিলেন তাঁর বাড়িতে। সে তখন ব্রজলালবাবুর দাতব্য চিকিৎসালয়ে কম্পাউন্ডার হয়েছে। দেখতে দেখতে আরও দুজন ডাক্তার এসে বসল। পাশ করা ডাক্তার নয়, কম্পাউন্ডারি করত। রোগের মরশুমে ডাক্তার হয়ে এসে বসল। এই নবগ্রামের নরপতি রায়চৌধুরী একখানা হোমিওপ্যাথিক বই কিনে আর ওষুধ কিনে এক পাড়া গাঁয়ে চিকিৎসা করতে গেল। বরদা রায়চৌধুরীর ছোট ছেলে স্কুলের পড়া ছেড়ে চলে গেল কলকাতায় আরজিকর মেডিকেল স্কুলে পড়তে। পাগলা নেপালের ছোট ভাই, সেও খানিকটা পাগল ছিল, পাগলা সীতারাম। সে খুলে বসলো ওষুধের দোকান, নবগ্রাম মেডিকেল হল, খুচরা ও পাইকারি ওষুধের দোকান। এই মড়ক মহামারীর মধ্যে মানুষ চিকিৎসা ব্যবসায় উপার্জনের প্রশস্ত পথ দেখতে পেলে ঘরে ঘরে মানুষ নিল শয্যা। তাকে ঘুরতে হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাবুপাড়া, বণিকপাড়া, শেখপাড়া, মিয়াপাড়া, জেলেপাড়া, ডোমপাড়া, কাহারপাড়া, বাউরিপাড়া। হরিশ ডাক্তারের 2 পকেট বোঝাই হতো টাকায়। তার হতো 3 পকেট, 4 পকেটও হতে পারত, কিন্তু তিনি তা করেননি। তার বংশের ধারা তিনি ক্ষুণ্ণ করেননি। অর্থ কাম্য ছিল না তা নয়, কিন্তু তার সঙ্গে পরমার্থও ছিল কামনা। ওরই ওপর তো মহাশয়দের মহাশয়ত্ব। হায় আতর বউ, আজ সেই তিনি কি রতনবাবুরা 4 টাকা দিতে এসেছিল বলেই 4 টাকা নিতে পারেন? ছি ছি। তিনি ডাকে বের হতেন, পথে যে তাকে ডেকেছে তার বাড়ি গিয়েছেন, যে যা দিয়েছে তাই না দেখেই পকেটে ফেলেছেন, ক্ষেত্রবিশেষে সাহায্য করে এসেছেন। হরিশ এখানে আগন্তুক, সে রোজগার করতেই এসেছিল। জীবন দত্ত এখানকার 3 পুরুষের চিকিৎসক, মশায়ের বংশ। শুধু তাই নয়, নিজের গ্রামে তিনি শরিক জমিদার। তার কাছে কি উপার্জন বড় হতে পারে? আর কোনোদিন কখনো মনেও হয়নি। বরং পকেট থেকে মেকি এবং খারাপ আওয়াজ টাকা আদলি সিকি বের করে আতর বউ বকাবকি করলে তিনি কৌতুক অনুভব করতেন। আতর বউ বলতেন, হেসো না, আমার গা জ্বালা করে। জীবনমশায় তাতেও হাসতেন, কারণ আতর বউয়ের গাত্র জ্বালা স্থায়ী ব্যাধি। ওই জ্বালা চিতা কাঠে সঞ্চারিত হয়ে দাউ দাউ করে জ্বলে তবে নির্বাপিত হবে। সে সময়ে পরপর 2টো ঘোড়া কিনেছিলেন তিনি, একটা বড় একটা মাঝারি। পায়ে হেঁটে ঘুরে কুলিয়ে উঠতে পারছিলেন না। বছর 3 মধ্যেই 2টো ঘোড়াই অকর্মণ্য হয়ে গেল। কুমড়ি রোগ, অর্থাৎ কোমরে বাত হলো। জীবন ডাক্তারের বিপুল ভার বয়ে 2টো জীব প্রায় অক্ষম হয়ে গেল। জানোয়ার 2টোর শেষ জীবন হাটে তামাক ব্যবসায়ীর তামাক বয়ে অতিবাহিত হয়েছে। এরপর আর ঘোড়া কেনেননি জীবন ডাক্তার। তার শক্তির তো অভাব হয়নি, অভাব হতো সময়ের। তা হোক, 4টে 5টায় খাওয়া, তাই খেয়েছেন। মাঠের পথ ভেঙে ডাক্তার হাঁটতেন। লোকে বলতো, হাতি চলছে। হাতিই বটে। একদিন সকালে জুতোর কাদা ঘোঁচাতে গিয়ে ইন্দির লাফিয়ে উঠেছিল, বাপরে সাপ! একটা মাঝারি কেউটে সাপের মাথা তার জুতোর তলায় চেপটে লেগেছিল। ঠিক জুতোর তলায় কে যেন নিপুণ হাতে কেউটের মাথা এঁকে দিয়েছে। ভাগ্যক্রমে
অন্ধকারে ভ্রুক্ষেপহীন মাতঙ্গ পদপাতটি ঠিক সাপটার মাথার উপরেই হয়েছিল। ইন্দির জুতোটা এনে তাকে দেখাতে তিনি হেসেছিলেন। আতর বউ শিউরে উঠে মনসার কাছে মানত করেছিলেন, তাকে তিরস্কারও করেছিলেন। এমনই কি মানুষের উপার্জনের নেশা, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটে টাকার জন্যে? তাতেও তিনি হেসেছিলেন। এই কদিন আগেই আতর বউ যে যা দেয় ফি নেওয়ার জন্য বলেছিলেন, দাতা কর্ণদের ছেলের গলায় ছুরি দিতে হয়, তা জানো? তুমি তাই দেবে সে আমি জানি। বন্ধুরা তাকে রহস্য করে বলতো, দেশের লোকের সর্বনাশ আর ডাক্তারদের পৌষ মাস। তাতেও তিনি হাসতেন। বুঝতেন বন্ধুদের ফিস্ট খাবার অভিপ্রায় হয়েছে। বলতেন, তাহলে পৌষ মাসে তো কিছু খেতে হয়, ফিস্টি টিস্টি কিছু করো তাহলে, দে টাকা দে। শ্বেতাব, সুরেন্দ্র, নেপাল ফিস্টের আয়োজনে লেগে যেত। গন্ধে গন্ধে শশীও জুটত। হরিশ ডাক্তারকেও নিমন্ত্রণ পাঠাতেন। এসব হতো রাত্রে, দিনে অবকাশ কোথায়? ভোরে উঠে আরোগ্য নিকেতনে রোগী দেখে ডাক থেকে ফিরতেই হয়ে যেত অপরাহ্ন, বেলা 4টে। 4টের পর খাওয়া দাওয়া সেরে দূর দূরান্তের ডাক। সেখান থেকে ফিরতে 9টা, 10টা, 12টা, 3টেও হতো। 12টা পর্যন্ত শ্বেতাব, সুরেন, নেপাল তার অপেক্ষায় থাকত। আরোগ্য নিকেতনের দাওয়ায় আলো জ্বলত। ইন্দির জোগাতো চা আর তামাক, তারা খেলতো দাবা, আর বসে থাকতো চৌকিদারেরা। জীবন মশাই তখন প্রেসিডেন্ট পঞ্চায়েত। জীবন মশাই ফিরে এসে অন্তত 1 হাত দাবা খেলে চৌকিদারের হাজিরার খাতায় সই করে বিশ্রাম করতেন। কতদিন রাত্রি প্রভাত হয়ে যেত। খাওয়া দাওয়ার দিনে ইন্দির আর শশী যেত নবগ্রামের বাজারে। ডাক্তার চিট দিতেন। তেল, ঘি, নুন, মশলা, এমনকি সাহাদের দোকান থেকে আসত মদ। সুরেন, নেপাল, হরিশ ডাক্তার, শশী এদের মদ নইলে তৃপ্তি হতো না। নেপাল, সুরেন যেত পাঁঠার খোঁজে। চৌকিদার যেত জেলে ডেকে আনতো, সে পুকুর থেকে মাছ ধরে দিত। ডাক্তার আত্মবিস্মৃতই হয়েছিলেন। সে যে একটা নেশার ঘোর। মনে পড়ছে সে রাত্রির কথা। হ্যাঁ, জীবনের একটা স্মরণীয় রাত্রি বটে। বাড়ি। সেদিন বিকেলে বাড়ি থেকে বের হবেন। প্রথমে যাবেন হরিশ ডাক্তারের বাড়ি, হরিশের ছেলের অসুখ শুনেছেন। তারপর যাবেন মেলায়। মেলা চলছে সে সময়। ভাদ্র মাসের নাগপঞ্চমীতে মনসা পুজোর মেলা। মেলার কর্তারা এসে নিমন্ত্রণও করে গেছে। জীবন মশাই গিয়ে পুলিশের কাছে একটা রফা করে জুয়ো খেলার বন্দোবস্ত করে দেবেন এবং সেখানে জুয়ো খেলে জীবন মশাই 10-20 টাকা জুয়ারিকে দিয়েও আসবেন। ঘরের মধ্যে জামা পরবার জন্য ঢুকেই দেখলেন আতর বউ জামার পকেট থেকে টাকা বের করে নিচ্ছেন। স্বামীর সঙ্গে চোকাচোকি হতেই আতর বউয়ের মুখ লাল হয়ে উঠেছিল। কোনো কথা বলার আগেই আতর বউ বলেছিল, জুয়ো খেলে তুমি টাকা দিয়ে আসবে সে হবে না। তোমার লজ্জা হয় না জুয়ো খেলতে? জীবন মশাই বলেছিলেন, জুয়ো খেলবো না, টাকা বের করে নিও না, ছেলেদের দেব, চাকরদের দেব, ওরা সব মেলা দেখতে যাবে। মেলার মধ্যে 2-4 জন হাত পাতে, দিতে হয়, টাকা রাখো। রইল 5 টাকা। 5 টাকায় কি হবে? না, আর দেব না, কিছুতেই দেব না। ভালো। জামাটা টেনে নিয়ে 5 টাকার নোটটাও ফেলে দিলেন। তারপর জামাটা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েছিল ছেলে বনবিহারী, নতুন বাইসাইকেল হাতে, বাপের প্রতীক্ষায় দাঁড়িয়ে। মেলা দেখতে যাবে, টাকা চাই। গায়ে ডাবল ব্রেস্ট কোট, পায়ে পামশু। বনবিহারী বাবুদের ছেলেদের সমান বিলাসী। চাকর ইন্দির দাঁড়িয়ে। নন্দ তখন ছেলে মানুষ, সেও দাঁড়িয়ে। তারা জানে মশাই মেলার সময় বকশিস দেবেন। সকলের দিকে তাকিয়ে যেন আগুন জ্বলে গেল। আতর বউ 5 টাকার নোটখানা কুড়িয়ে নিয়ে ছেলের হাতে দিলেন। জীবন মশাই বললেন, ইন্দির, আমার সঙ্গে আয়। তিনি ভুলে গেলেন হরিশের ছেলের অসুখের কথা। শুনেছিলেন ছেলেটির অসুখ করেছে। গত রাত্রে হরিশকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন খাওয়ার জন্য। হরিশ আসতে পারেনি। লিখেছিল, ছেলেটার হঠাৎ কম্প দিয়া জ্বর আসিয়াছে,
মেয়েরা ভয় পাইতেছে, যাইতে পারিলাম না। জীবনমশাই ভেবেছিলেন একবার খোঁজ নেবেন, কিন্তু উদ্ভ্রান্ত হয়ে ভুলে গেলেন। নবগ্রামে সাহাদের মদের দোকানে এসে সাহাকে ডেকে বললেন, 50টা টাকা চাই সাহা। সাহা শুধু মদের দোকানে করতো না, টাকা দাদনেরও কারবার করত। সাধারণকে টাকা দিত গহনার উপর, সম্মানী ব্যক্তিকে হ্যান্ড নোটে। অবাক হয়ে গেল সাহা। মশাইয়ের টাকা চাই? চাই, কাল পরশু চেয়ে নিস, আন টাকা। মিনা বাক্যবায়ে সাহা টাকা এনে তাঁর হাতে তুলে দিলে, কোনো স্মরণচিহ্নও চাইলে না। টাকা নিয়ে ইন্দিরকে 2টো টাকা দিয়ে বাকি টাকা নিয়ে তিনি মেলায় চলে গেলেন। মেলা ঘুরে গিয়ে বসেছিলেন জুয়োর আসরে। রাত্রি তখন 8টা। বসে গেলেন। মনে মনে সেদিন কি বাজি রেখেছিলেন মনে নেই। বোধ হয় 1 বছরের মধ্যে তিনি যদি মরেন তবে তিনি জিতবেন। 10টার সময় ছুটে এসেছিল এই শশী। শশী তখন হরিশের অধীনে চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার। তার মেলাতে থাকারই কথা, কিন্তু হরিশের ছেলের অসুখের জন্য আসতে পারেনি। ছেলের অবস্থা সংশয়াপন্ন। ওদিকে হরিশের হাতের রোগী নতুন গরাঞ্চির পুত্রবধূ মালিশের ওষুধ খেয়ে বসে আছে। ভুল হরিশের, ছেলের অসুখ। বিভ্রান্ত মস্তিষ্ক হরিশ মালিশের শিশি দিয়ে বলেছে, এইটে খাবার, এক্ষুনি চলুন আপনি। উঠেছিলেন তাই। তখনও কোচার খুঁটে গোটা বিশেষ টাকা অবশিষ্ট। ডাক্তার উঠেই টাকা কটা গোছ করে জাহাজের ঘরে বসিয়ে দিয়ে বলেছিলেন, সই, জাহাজ ডোবে তো গেল, ওঠে তো রেখে দিও, কাল নেব। জাহাজ ডুববে অর্থাৎ তিনি হারবেন সে তিনি জানতেন, অর্থাৎ তিনি মরবেন না 1 বছরের মধ্যে। অনেক দেখতে হবে তাকে। এখন হরিশের ছেলেকে দেখতে হবে। চলো। যেতে যেতে হরিশের ছেলে শেষ হয়ে গিয়েছিল। জীবন মশাইকে দেখে বুক চাপড়ে কেঁদে উঠেছিল হরিশ। জীবন, হে কী হলো আমার? জীবন, তুমি যদি সকালে একবার আসতে ভাই, তবে হয়তো বাঁচার আশা ছিল আমার ছেলের। জীবন মশাই মৃদু তিরস্কার করেছিলেন হরিশকে। তুমি না ডাক্তার হরিশ? ছি, তোমার তো এমন অধীর হওয়া সাজে না। অহন্নহনি ভূতানি গচ্ছন্তি জাম মন্দিরম। এ কথা জানেন যিনি নিয়ন্তা, আর জানেন তত্ত্বজ্ঞানী। আর এই সমস্ত না বুঝেও এ কথা ডাক্তারের অজানা নয়। চুপ করো, মেয়েদের সান্ত্বনা দাও। আমি যাই গরাঞ্চির বাড়িতে। মুহূর্তে হরিশের শোক উচ্ছ্বাস স্তব্ধ হয়ে গিয়েছিল। গরাঞ্চির বাড়ির সামনে তখন নানা গবেষণা চলছে। হরিশের ভাগ্য ভালো, সময়টা মেলার, লোকজন সবই গিয়েছে মেলায়। নইলে এতক্ষণ হরিশের বিরুদ্ধে থানায় ডায়েরি হয়ে যেত। জীবনমশাই এসে বসলেন। প্রথমে শিশিটা হস্তগত করে পকেটে পুরলেন, তারপর নাড়ি ধরলেন। বিষক্রিয়ার লক্ষণ রয়েছে, কিন্তু প্রশ্ন করলেন, ওষুধটা সবটা খেয়েছে? পেটে গিয়েছে? যায়নি। ঝাঁঝালো ওষুধ, রোগী বমি করে ফেলে দিয়েছে। ভয় নাই। শশীকে বললেন, ডিসপেন্সারিতে স্টমাক পাম্প আছে, নিয়ে আয়। সেই রাতেই রাত 12টায় খোকা চাটুর্যে এসে বলল, মশাই রক্ষা করুন, আমার বোন নলিনী গলায় দড়ি দিয়েছে। চিকিৎসার জন্য খোকা চাটুর্যে তাকে ডাকেননি, ডেকেছেন অন্য কারণে। জীবন মশাই প্রেসিডেন্ট পঞ্চায়েত, তিনিই পারেন পুলিশের লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে। তা তিনি বাঁচিয়েছিলেন। গরাঞ্চির পুত্রবধূর পেটের মালিশ বমি করিয়ে বের করে মরণের হাত থেকে ছিনিয়ে নিয়ে নতুন ওষুধ দিয়ে রাত্রি 2:30টার সময় খোকা চাটুর্যের বাড়িতে এসে বাইরে দাওয়ার উপর বসলেন। রিপোর্ট লিখে দিলেন, শ্মশানে নেবার ব্যবস্থা করো, আমি রয়েছি। সেতাবকে বললেন, দাবার ছক খুঁটি আন সেতাব, শুধু তো বসে থাকা যায় না। ছকপাত সব মনে পড়েছে, মনে আছে সবই, মনে পড়ালেই মনে পড়ে। সেদিন রাত্রি 4টে পর্যন্ত দাবা খেলেছিলেন, বাজির পর বাজি জিতেছিলেন। সেতাব বলেছিলেন, তোর এখন চরম ভালো সময়ের জীবন, বাজির পর বাজি জিতছিস, ডাঙায় নৌকো চলেছে। তাঁরও তাই মনে হয়েছিল, কিন্তু
হঠাৎ নৌকো গেল আটকে। এই মেলার পরই বনবিহারী প্রমেহ রোগে আক্রান্ত হলো। শুনলেন মেলায় সে নাকি মদও খেয়েছিল। ডাঙায় চলমান নৌকাটা আটকেই শেষ হয়নি, অকস্মাৎ মাটির বুকের মধ্যেই ডুবে গেল। জীবনমশাই ছেলে বনবিহারীকে ডেকে বলেছিলেন, ছি ছি ছি। বনবিহারী মাথা হেঁট করে দাঁড়িয়েছিল, কিন্তু সে নত মুখে তার কঠিন ক্রোধ ফুটে উঠেছিল। জীবনমশাই বলেছিলেন, বংশের ধারাকে যে কলুষিত করে সে কুলাঙ্গার। বাপ লজ্জা পায়, মা লজ্জা পায়, ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ শিউরে ওঠে। পরলোকের সমাজে তাদের মাথা হেঁট হয়। জানতে পারেননি দরজার ওপাশে কখন আতর বউ এসে কান পেতে দাঁড়িয়েছেন। তিনি সেই মুহূর্তেই ঘরে ঢুকে বলেছিলেন, একটা ভুলের জন্য এত বড় কথা তুমি ওকে বললে, আমার গর্ভের দোষ দিলে, 14 পুরুষের মাথা হিট করেছে বললে, তুমি লজ্জা পেয়েছ বললে। তুমি নিজের কথাটা ভেবে দেখো তো, তুমি নিজে করনি? ও হয়তো সঙ্গদেশে কোনো ভ্রষ্টার পাল্লায় পড়ে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি মঞ্জরির জন্য তুমি কি কাণ্ডটা করেছিলে মনে পড়ে না? স্তব্ধ হয়ে গিয়েছিলেন জীবনমশাই। আতর বউ ছেলের সামনে মঞ্জরির কথা বর্ণনা করে শেষ করে ছেলের হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। উঠে আয়। জীবনমশাই বসে রইলেন অপরাধীর মতো, এবং যে মঞ্জরিকে অপরাধিনীর মতো জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, আতর বউ সেই মঞ্জরিকেই তার সামনে মাথা তুলে দাঁড় করিয়ে দিয়ে গেল পাওনাদারের মতো। প্রতিষ্ঠার এই উৎসব মুখরিত কালে দীর্ঘদিন মঞ্জরিকে তার বারেকের জন্যও মনে পড়েনি। সেদিন মনে পড়িয়ে দিয়েছিল আতর বউ। মদ্যপানের ফলে, ব্যভিচারের ফলে ভূপিবোসের ব্যাধি মঞ্জরির ভাগ্যকে করেছিল মন্দ। তাতে কি তিনি মনে মনে আনন্দ পেয়েছিলেন? তারই জন্য কি তিনি এই আঘাত পেলেন? সেই দিনই তিনি বুঝেছিলেন বনবিহারীর জীবনে মৃত্যুবীজ বপন হয়ে গেল। মানুষের জীবনে মৃত্যু ধ্রুব। জন্মের মুহূর্ত থেকে ক্ষণে ক্ষণেই সে তার দিকে চলে যায়। মৃত্যু থাকে স্থির। হঠাৎ একদিন মানুষ রিপুর হাত দিয়ে তাকে নিমন্ত্রণ পাঠায়। তখন মৃত্যুও তার দিকে এগিয়ে আসে। একজন অহরহ ডাকে, যেমন ওই দাঁতু মরবে, বনবিহারীর মতোই মরবে। প্রদ্যোৎ ডাক্তার ওকে বাঁচাতে পারবে না। হঠাৎ জীবনমশাই সচেতন হয়ে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন শশী এতক্ষণ পিছনে বসে বৃদ্ধ হস্তিকে আপন মনেই গালাগাল দিয়ে চলেছিল। এর মধ্যেই পকেট থেকে ক্যানাবিস ইন্ডিকা মেশানো পানীয়ের শিশি বের করে সে এক ঢোক খেয়ে নিয়েছে। গাড়িতে তামাক সেজে খাওয়ার বিপদ আছে, খড়ের বিছানায় আগুন লাগতে পারে। সেই ভয়েই ও ইচ্ছা সম্বরণ করে 2টো বিড়ি, 4 পয়সার 10টা গোল্ড ফ্লেক সিগারেটের একটা সিগারেট শেষ করেছে, এবং মধ্যে মধ্যে দাঁতে দাঁত ঘষে ভেবেছে বুড়োর পিঠে গোটা 2 কিল বসিয়ে দিলে কি হয়, না হয়তো জ্বলন্ত সিগারেটের ডগাটা পিঠে টিপে ধরলে কি হয়। চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে? মশাইকে নড়ে চড়ে বসতে দেখে, ছোঁয়ের বাইরে মুখ বের করে তাকাতে দেখে শশী বললে, নেমে একবার দেখবো নাকি? কি ব্যাটা দাঁতু সত্যিই ভর্তি হলো কিনা হাসপাতালে? ঠিক হাসপাতালের সামনে এসে পড়েছে গাড়িখানা। না, কে বলতো? গলাখানি বড় মিঠে, গাইছেও ভালো, গানখানিও চমৎকার। ওই বারান্দায় এরা দাঁড়িয়ে রয়েছে। ডাক্তার ছোকরা নয়? উৎসাহিত হয়ে শশী ছোঁয়ের পিছন দিক থেকে ঝপ করে লাফিয়ে নেমে পড়ল। বললে, হ্যাঁ ডাক্তারই বটে। ডাক্তারের পরিবার গান করছে, যেমন স্বামী তেমন স্ত্রী। সে একেবারে খাঁটি মেম সাহেব। বাইসাইকেলে চড়ে গো, আর চলে যেন নেচে নেচে, আর গান তো যখন তখন। ওই ওই দেখুন না, সামনের বারান্দাতেই স্বামী স্ত্রী প্রায় ছোট ছেলে মেয়েদের মতো খেলায় মেতেছে। তরুণ স্ত্রী ডাক্তারের হাত চেপে ধরেছে, হাত থেকে জলের মগটা কেড়ে নেবে। সে নিজে জল দেবে। ডাক্তার বোধ করি হাত পা ধুচ্ছিল। ডাক্তার দেবে না,
সেই তাকে নিরস্ত করতে বালতি থেকে জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিচ্ছে। মেয়েটি ছুটে চলে গেল ঘরের মধ্যে। আবার ছুটে বেরিয়ে এসে কিছু যেন ছুঁড়ে মারল ডাক্তারের মুখে। ডাক্তারের মুখ সাদা হয়ে গেল। পাউডার ছুঁড়ে মেরেছে। শশী খুক খুক করে হাসতে লাগলো। মশায়ের মুখে মৃদু হাস্যরেখা ফুটে উঠল। গাড়ি মন্থর গমনে চলতে লাগলো। গণেশ ভট্টাচার্যের মেয়ে তাহলে ভালো আছে। আশা হয়েছে। পরমানন্দ মাধব না হলে ডাক্তার এমন আনন্দের খেলায় মারতে পারতেন না। ছোকরা ডাক্তার, সাহস আছে, ধৈর্য আছে, জেদ আছে, বড় হবার অনেক লক্ষণ আছে। শুধু একটা জিনিস নাই, অন্যের মতকে মানতে পারে না। অবিশ্বাস করতে হলে আগে বিশ্বাস করে দেখা ভালো। বিশ্বাস করে না ঠকে অবিশ্বাস করলে যে ঠকা মানুষ ঠকে, সেইটি সবচেয়ে বড় ঠকা। তাতেই মানুষ নিজেকে নিজে ঠকায়। আর বড় কটুভাষী। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশায়। আবার নড়ে বসলেন। কিন্তু দাঁতও বাঁচবে না। দাঁতও নিজেকে নিজে মারছে। তাকে কোনো চিকিৎসক কিভাবে বাঁচাবে? অবশ্য পরিবর্তন মানুষের হয়। এই তো নবগ্রামের কানাইবাবু। তিনি আজ নাই, অনেক দিন মারা গেছেন। জীবন দত্ত তাঁকে দেখেছেন। মাতাল, চরিত্রহীন, দুর্দান্ত রাগী, কটুভাষী লোক ছিলেন তিনি। প্রথম পক্ষ বিয়োগের পর আবার বিবাহ করলেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর স্পর্শে লোহা থেকে সোনা হয়ে যাবার মতো আর এক মানুষ হয়ে গেলেন। মদ ছাড়লেন, ব্যভিচার ছাড়লেন, কথাবার্তার ধারা পাল্টালেন। সে রাগ যেন জল হয়ে গেল। শুধু তাই নয়, মানুষটি শুধু সদাচারেই শুদ্ধ হলেন না, পড়াশোনা স্বাস্থ্যচর্চা করে উজ্জ্বল হয়ে উঠলেন জীবনে। তাও হয়, কিন্তু বনবিহারীর হয়নি, দাঁতুরও হবে না। আবার মনে হলো রামহরির কথা। বারবার প্রশ্নটা ঘুরে ঘুরে জাগছে মনে। কি আর হলো? তবে কি এই নতুন স্ত্রীটি তার জীবনে এক মধুর আস্বাদ দিয়েছে, যার মধ্যে সে মাধবের মাধুর্যের আভাস পেয়েছে? হঠাৎ তার একটা কথা মনে হলো। তিনি মুখ বাড়িয়ে শশীকে ডাকলেন, লিউকিস। শশী ইতিমধ্যে রাস্তায় নেমে হাঁপ ছেড়ে বেঁচেছে। তামাক সেজে হুঁকো টানছে। হুঁকোটা নামিয়েই সে সবিস্ময়ে জীবন মশায়ের মুখের দিকে তাকালেন। হঠাৎ বুড়োর হলো কি, লিউকিস বলে ডাকেছে। এ নাম তার সে আমলের নাম। ম্যালেরিয়ার আবির্ভাবের সময় পাগলা নেপালের ভাই ছিল সীতারাম, যে নবগ্রামে মেডিকেল হল খুলেছিল, নবগ্রাম মেডিকেল হল নাম দিয়ে। সেই সীতারামের দেওয়া নাম। সে ছিল আধ পাগল। 70 বছরের বৃদ্ধ থেকে 16 বছরের ছেলে সবাই ছিল তার ইয়ার। সকলের সঙ্গে এসে তামাক খেত। অথচ তার চরিত্রের মধ্যে এমন একটি মাধুর্য ছিল যে এতটুকু বিরক্ত হতো না কেউ। সে কলকাতার বড় বড় সাহেব ডাক্তারের নাম নিয়ে এই অঞ্চলে ডাক্তারদের নামকরণ করেছিল। জীবন দত্তের নাম দিয়েছিল ডাক্তার বার্ড। হরিশ ডাক্তারকে বলতো ডাক্তার ম্যানার্ড। শশীকে বলতো লিউকিস। নতুন ডাক্তার এসেছিল হাসপাতালে, কলকাতার মিত্তির বাড়ির ছেলে, তাকে বলতো ডাক্তার ব্রাউন। সীতারামের এই রসিকতা সেকালে ভারী পছন্দ হয়েছিল লোকের। ডাক্তারেরা নিজেরাও হাসতেন এবং মেজাজ খুশি থাকলে পরস্পরকে এই নামে ডেকে রসিকতাও করতেন। এতকাল পরে সেই নাম বিস্মিত হলো শশী। কিন্তু এই নামে সেকালে ডাকলে যে উত্তর সে দিত, সেই উত্তরটি দিতে ভুল হলো না তার। ঘাড়টা একটু হেঁট করে সাহেবী ভঙ্গিতে সে বলল, ইয়েস স্যার। জীবনমশাই বললেন, সে আমলটা বড় সুখেই গিয়েছে। কি বলিস শশী? ওহ, তার আর কথা আছে গো, সে একেবারে সত্য যুগ। হেসে ফেলেন ডাক্তার। শশীর সবই একেবারে চরম এবং চূড়ান্ত। ভালো তো তার থেকে ভালো হয় না, মন্দ তো একেবারে মন্দ, হয় বৈকুণ্ঠ নয় নরক। তারপরই শশী বললে, সীতারাম বেটা শাপভ্রষ্ট দেবতা ছিল, বুঝলেন? তা হঠাৎ সীতারামকে মনে পড়ল ডাক্তারবাবু? না,
তোর নামটা মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম রামহরির কথা। বললাম তো ব্যাটার অবস্থা আজকে খারাপ, বোধহয় অনিয়ম টনিয়ম করেছে, তার শুধাবার তো উপায় নেই। মারতে আসবে ব্যাটা, বলে মরার চেয়ে তো গাল নাই, মরতে তো বসেইছি, না খেয়ে মরবো কেন, খেয়েই মরবো। সে তো গিয়েই দেখবো রে। আমি শুধুচ্ছি ব্যাপারটা কি বল দেখি, মানে নতুন বিয়ে করে। মশাইয়ের কথার মাঝখানে তাচ্ছিল্য ভরে শশী বলল, ব্যাটার মতিগতি কীরকম পাল্টেছে আর কি। রামহরির এই স্ত্রীটি বোধহয় খুব ধার্মিক মেয়ে, দেখতেও বোধহয় খুব সুন্দরী। একটু ভেবে শশী বললে, তাই হবে বোধহয়। ডাক্তার স্মিত হাস্য প্রসন্ন মুখে আবার আকাশের দিকে চোখ তুললেন। নবগ্রামের বাজার সম্মুখে। ডাক্তার বললে, বাইরে বাইরে চল বাবা, মাঠের পথে, ভিড় ভালো লাগে না। বন্ধুরা, এখানেই শেষ হলো আরোগ্যনিকেতনের ষোড়শ পর্ব। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছে, ততদিনের জন্য